ফার্স্ট এনকাউন্টার পশ্চিমবঙ্গে হলো এবং আশা করছি যোগী মডেলের প্রথম সূত্রপাত হলো। বলা হচ্ছিল জমা করা হচ্ছে না, খরচ করা হচ্ছে না, যেই খরচ করা একটা হলো তখন বলছে যে কেন খরচ। আজকে এই নাবালিকা নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছে। তাপস দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা দেখলাম বারুইপুর কাণ্ডের অভিযুক্তদের মধ্যে অন্যতম প্রভাস মণ্ডল, তার এনকাউন্টারে মৃত্যু হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে পুলিশ তাকে নিয়ে গেছিল যে জায়গায় ঘটনাগুলি ঘটেছিল, তা পুনর্নির্মাণ করতে গেছিল এবং সেই সময় তিনি পালানোর চেষ্টা করেন এবং পুলিশের এই সব করতে গিয়ে তার এনকাউন্টারে মৃত্যু হয়েছে। কি বলবেন আপনি? বেশ হয়েছে, আমি বলবো যে এই ফার্স্ট এনকাউন্টার পশ্চিমবঙ্গে হলো এবং আশা করছি যোগী মডেলের প্রথম সূত্রপাত হলো এবং তার জন্য আমি স্বাগতই জানাচ্ছি। তার একটাই কারণ, অনেকে দেখি সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি শুরু করেছে, তারা বলছে এর কেন বিচার না হয়ে হলো। দেখুন, এই যে যারা মানে এই সমস্ত করছে তারা আবার দুদিন আগে বলেছিল হ্যাঁ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো বলেছিল সকালে জমা করব বিকালে খরচ করব। তো সেই জায়গায় একটা মানে এরকম এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, হয়তো সেটা আইন বিরোধী বা আমাদের আইনে সেটা বলে না, কিন্তু আইনের প্রফেশনে যদি এটাও বলে লাস্ট 20 বছরে আমাদের দেশে কটা ফাঁসি হয়েছে, হয়নি। তো একটা এনকাউন্টার হয়ে গেছে। দেখুন, এনকাউন্টার হওয়ার একটা সুবিধাও আছে, সুবিধা হচ্ছে যে আদার্স যে ক্রিমিনালগুলো আছে তাদের ভিতরে কিন্তু ফিয়ার সাইকোসিস ক্রিয়েট হবে এবং এখন এই যে তিনজন যারা জীবিত আছে তারা চেষ্টা করবে আইনকে সহায়তা করা এবং সহায়তা করে তারা চেষ্টা করবে তাদের ফাঁসিটা যাতে না হয় এবং যাতে এনকাউন্টার না হয়। এবং তাছাড়াও আদার্স যে সমস্ত ক্রিমিনাল আছে তারা কিন্তু ধরেই নেবে যে পশ্চিমবঙ্গে এর আগে রেপ করুক মার্ডার করুক তাদের কিন্তু কিছু হয় না, গত 15 বছরে দেখেছে, এই সরকারের আমলে হবে না। কিন্তু আজকে যেই এনকাউন্টার হয়ে গেল, আমি বলছি বাকি ক্রিমিনালদের ভিতরে ভয় ধরবে, এই ফিয়ার সাইকোসিসটা দরকার। আপনি দেখুন যে রাজ্যে এত গত 15 বছর ধরে যত ক্রাইম হয়েছে তার বেশিরভাগই পানিশমেন্ট হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ফিয়ার সাইকোসিসটা ইম্পর্টেন্ট এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আসার সাথে সাথে এই যে পদক্ষেপটা নিল এবং উত্তরপ্রদেশে আমরা যখন বিভিন্ন ঘটনা শুনতে, এখন উত্তরপ্রদেশে আমরা কটা ঘটনা শুনতে পাই, তার একটাই কারণ ওখানকার ম্যাক্সিমাম ক্রিমিনালকে কিন্তু এনকাউন্টার করে দেওয়া হয়েছে আর কিছু ক্রিমিনাল তারা বাঁচতে তারা এমনি জেলে চলে গেছে। এখন দেখবেন যে এই এনকাউন্টার কয়েকটা হলেই, এটা হয়তো আইন বিরুদ্ধ কথা, আমি বলছি এনকাউন্টারের জন্য অনেক ক্রিমিনাল তারা জেলে ঢুকে যাবে আর না হলে ভাববে যে ক্রাইমটা আমরা করবো না। হ্যাঁ, তারপরেও বলছি যে 100% ক্রাইম হবে না এইটা কখনো সম্ভব নয়। যারা যারা বিতর্ক করছে দেখুন এর হিউম্যান রাইটস, কিসের হিউম্যান রাইটস? একে বলছে প্রভাস মণ্ডলকে সমস্ত সিসিটিভিতে দেখা যাচ্ছে যে দুটো সিসিটিভি এসছে, প্রথমে একজন লোকের সাথে যাচ্ছিল, তারপরে এই যে নাবালিকা তাকে ধাওয়া করছে, থার্ড যে ফুটেজ সেটাই দেখা যাচ্ছে নাবালিকার সাথে যাচ্ছে এবং এর পরেও যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সমস্ত সাসপিশিয়াস এবং এই ক্রাইমে কিন্তু ইনভলভ। এ ধোয়া তুলসী পাতা নয়, এর হিউম্যান রাইটস নিয়ে আমরা ভাবিত নই, এ কোনো সাধু সন্তও নয় যে বিরাট বড় সন্ন্যাসী সাধু ঠিক ছিল তার প্রতি আমাদের সিম্পাথি ছিল। সব থেকে বড় কথা, প্রভাস মণ্ডলের মা কি বলছে? মা বলছে যে আমার ছেলে যা করেছে বেশ হয়েছে, এর জন্য আমার কোনো দুঃখ নেই, তার বডি আমরা নেব না। তার ওয়াইফ কি বলছে? বলছে যে বিয়ের পরেও সে যা যা করেছে তাতে তারও কোনো অনুশোচনা নেই। তাহলে বাড়ির লোকের অনুশোচনা নেই, এই সমস্ত এই যারা যারা সোশ্যাল মিডিয়ার এই সমস্ত কচি কুচোবাম যারা হচ্ছে বিপ্লব করছে, এরা কি করেছিল? আজকের দিনে দাঁড়িয়ে এরা যা যা করছে এরা সম্পূর্ণভাবে বলবো যে ওরা কি চায়। যখন এদেরকে বলা হচ্ছিল জমা করা হচ্ছে না, খরচ করা হচ্ছে না, যেই খরচ করা একটা হলো তখন বলছে যে কেন খরচ করা হচ্ছে। মানবাধিকার কেন মেয়েটার মানবাধিকার নেই? এই মেয়েটার মানবাধিকার নেই? যে মেয়েটা 12 বছরের মেয়েটা মারা গেল তারও তো মানবাধিকার আছে। আজকের দিনে অভয়া রেপ অ্যান্ড মার্ডার কেস হওয়ার পরে আমরা আজ পর্যন্ত জুডিশিয়ারি আমাদের বিচার দিতে পারিনি, এটা তো মানে একদম ঠিক কথা। এছাড়া এটাও ছেড়ে দিন, কামদুনি কাণ্ডে কি হয়েছে? কামদুনি কাণ্ডে ম্যাক্সিমাম তারা হচ্ছে ফাঁসির আসামি, তারা ছাড়া পেয়ে গেছে। এরপরেও বলবো যে আমাদের জুডিশিয়ারিতে ভরসা রেখেও আমি বলবো যে আমাদের দেশে এই লুফলসগুলো জুডিশিয়ারিতে আছে, ইনভেস্টিগেটিং এজেন্সিতে আছে, সেখানে একজন ক্রিমিনাল যদি এরকম এনকাউন্টারে মারা যায় আমার অন্তত কোনো দুঃখ নেই। আমি অন্তত প্রশাসনকে এই ব্যাপারে সাপোর্ট করব। হতে পারে এটা আইন বিরোধী, কিন্তু আমি বলবো যে এই মানে ক্রিমিনালদের ভিতরে ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করার জন্য যে পদক্ষেপটা আজকে নেওয়া হয়েছে সঠিকভাবে নেওয়া হয়েছে। আর এই ধরনের ক্রিমিনাল সে তো পুলিশ যেটা বলছে যে তার রিভলভার মানে বেরোতে যাচ্ছে, পুলিশ কি করবে? পুলিশ পাল্টা তো তাকে গুলি করবেই, করেছে মারা গেছে, বেশ হয়েছে। যদি কোনো ভালো মানুষ মারা যেত তাহলে আমরা কথা বলতাম। আর এইগুলো কেন কথা বলছে না? যেখানে ইন্দ্রজিৎ তাঁতি যে ছেলেটার ইয়ে হলো, তাকে মব লিঞ্চিং করে মারা হলো, এটা নিয়ে কোনো কথা বলছে না। কারণ এটা নিয়ে কথা, 19 বছরের ছেলেটা আর একটা ছেলে, 19 বছর না 17 বছরের ছেলে ফুটবল এই জায়গায় যে মারা গেল, তাকে 3 জন কুপিয়ে এই বাচ্চা ছেলেরা দেখলাম যে তাকে মার্ডার করেছে। এর ভিতরে কি রহস্য লুকিয়ে আছে? এখানে তো বেসিক্যালি আমি বলছি যে মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ সঠিক টাইমে নিয়েছেন। ইনিশিয়ালি হয়তো ওখানকার ফাঁড়ির পুলিশ সঠিক পদক্ষেপ নেয়নি বলে
তার অভিযোগ আছে, মুখ্যমন্ত্রী সেটাও বলেছে যদি কোনো অভিযোগ থাকে আমরা অভিযোগগুলোকে খতিয়ে দেখব, যদি কোনো 72 ঘন্টা টাইম দিয়েছে তার ভিতর রিপোর্ট দিতে হবে, যদি কোনো পুলিশ অফিসার অন্যায় করে থাকে আমরা পানিশমেন্ট দেব। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ এই বামপন্থী যারা যারা এই সমস্ত বিতর্ক করছে তারা একটা জিনিস চেয়েছিল, সেটা হচ্ছে রায়ট। সেই রায়টটা এখানে করাতে পারিনি, যার জন্য এদের এত দুঃখ। পরিবার ভরসা রাখছে, পরিবার তো নাবালিকার পরিবার বলেছে, আজকে আমি যেটা স্টেটমেন্ট দেখলাম যে আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে, আমরা তাকে মুখ্যমন্ত্রী আমরা দাদা বলে সম্বোধন করি, দাদার উপর ভরসা আছে, পুলিশ প্রশাসন যে কাজগুলো করছে তাদের সাথে আমাদের সম্পূর্ণ সহমত এবং তারা সাপোর্ট করছে বলে আমরা এগোতে পেরেছি। অতএব পরিবার যেখানে কথা বলেছে, সাপোর্ট করেছে, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছে, ইনক্লুডিং আর এক নির্যাতিতার পরিবার তামান্নার মা, তিনিও বলছে যে আগের সরকারের ক্ষেত্রে হলে তাকে কিছুই করা হতো না, ওই টাকা দিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে দেবো। এই সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে স্বাগত জানাই, আমাদের মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। তামান্নার মাকে তৃণমূল সিপিএম এর হয়ে এবার ভোটে প্রার্থী হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কি করলো, তার সাথে দেখা করলেন এবং পরপর সমস্ত অ্যারেস্ট হয়ে গেল, যেটা তৃণমূলের হলে হয়নি। বরং তিনি যে পার্টির হয়ে দাঁড়িয়েছিলেন সেই পার্টির একজন আইনজীবী গিয়ে ওই ক্রিমিনালদের পক্ষে দাঁড়িয়েছিল। তা মার থেকে কি মাসির দরদ বেশি? আজকে এই নাবালিকা নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছে, তামান্নার মা তার উপর ভরসা রাখছে মুখ্যমন্ত্রীর উপরে, যে দাদার উপরে আমাদের ভরসা আছে। তাহলে এরপরেও যে সমস্ত এই বিরোধী কচিবাম কুচোবাম যেগুলো এইসব ফেসবুকে বিপ্লব করছে, তারা কি চায়, তারা চাইটা কি? শুনুন, সব কিছুর ঊর্ধ্বে আমি একটা জিনিস মনে করি, নির্যাতিতার পরিবার যা চায় সেটাকে সবার সাপোর্ট করা উচিত এবং তাদেরকেই সে যেভাবে চাইবে, মুখ্যমন্ত্রী বলেছে নির্যাতিতার পরিবার যেভাবে চাইবে আমি ঠিক সেইভাবেই করব, এর বাইরে আমি যাব না। এই জন্য সমস্ত মানুষকেই ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে কিন্তু সাপোর্ট করা উচিত এবং সে যা চাইবে তাকে কিন্তু সমর্থন জানানো উচিত। কিন্তু এখানে বিরোধীরা যা যা করছে সেটা বলবো যে সেটা নোংরামি। একেবারে আমরা দেখলাম ওই দিন ঘটনা যখন দেহ উদ্ধার হয় নির্যাতিতা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে একটা মানে ঘটনা, মানে যে আমরা যেমন রাস্তা আটকে দেওয়া এই ধরনের বা জিনিসপত্র পুড়ে দেওয়া, একটা গন্ডগোলের চেষ্টা যারা করেছিল তাদেরকে চিহ্নিত করা হয়েছিল এবং তাদের মধ্যে 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী অলরেডি জানিয়েছেন যে 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, তার ভিতর 20 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। প্রথম কথা, দেখুন যে কোনো আন্দোলন হতেই পারে, যে জায়গায় হয়েছে আপনার ক্ষোভ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে, কিন্তু তার মানে এটাও নয় যে আপনি ওখানে পুলিশের গাড়ি এসে পুড়িয়ে দেবেন। এই পুলিশের গাড়ি পোড়ানো কোথায় দেখেছি? ওই সিএ আন্দোলনের সময় দেখেছি, ওয়াকআপ আন্দোলনের সময় দেখেছি, বেলডাঙ্গায় এই ঘটনাগুলো দেখেছি। আর তারপরের থেকে বড় কথা হচ্ছে রেল লাইনে আপনি বিম ফেলছেন। কি কারণে রেল লাইনে বিম ফেলছেন? রেল লাইনে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে এই কারণে, তাহলে কত মানুষ মারা যেতে পারে কোনো আইডিয়া আছে? তাহলে আমি একটা মানুষ মারা গেছে তার প্রতিবাদ করার জন্য আমি এমন একটা কাজ করলাম, সেই কাজের ভিত্তিতে হাজার হাজার মানুষ মরতে পারে। তাহলে এইটা কিন্তু নাশকতার ছক। আমি বলছি রেল লাইনে বিম ফেলে বন্ধ করা এবং তার সাথে একজন রেলকর্মী কাজ করছিল তাকে মারধর করা কোনো যুক্তিতে হয় না। এবং সেই বিক্ষোভের মাঝখানে ইন্দ্রজিৎ তাঁতি, সে দোষী কি দোষী না, যদি মুখ্যমন্ত্রী বলেছে, পুলিশ জানিয়েছে তার কোনো দোষ নেই, তাকে মব লিঞ্চিং করে মেরে দেওয়া হলো। এইটা হচ্ছে যে বিভিন্ন বামপন্থীরা কিছু তারা সোশ্যাল মিডিয়া এবং ওখানে তারা হচ্ছে বিভিন্ন রকম ওই করেছে, মানে তাদেরকে উস্কেছে এবং উস্কানির ফলস্বরূপ দেখা গেছে এই জিনিসটা হয়েছে। আর দেখুন, এই আমাদের একটা নাশকতার যারা এই টেরোরিস্ট বা ক্রিমিনাল তারা কি করে, তারা হচ্ছে সবসময় একটা উৎপেতে থাকে যে একটা সুযোগ পেলে আমরা ঝামেলা বাঁধাবো। এবং এই জায়গায় দেখুন, ইনিশিয়ালি বলা হচ্ছিল যে শান্তনু মণ্ডল বলে যে ছেলেটি, সে হচ্ছে আরএসএস বা বিজেপির লোক, বা যারা ক্রিমিনাল তারা আরএসএস বিজেপির লোক। পরে যেটা দেখা গেলো, শান্তনু মণ্ডলেই প্রভাস মণ্ডল যাকে আজ এনকাউন্টার করলো তাকে ধরিয়ে দিয়েছে। তো তাহলে তারা কি করতে চাইছিল? তারা শান্তনু মণ্ডল যদি ক্রাইমটা করে থাকে, মানে যদি তাকে ছাড়িয়ে এনে থাকে, তাহলে সে তো কাউকে বলবে না। বা হচ্ছে যে শান্তনু মণ্ডল যে পুলিশকে বলে ছাড়িয়েছে সেই পুলিশে তো কাউকে বলবে না। তাহলে বামপন্থী লোকজন কি করে বুঝলো যে শান্তনু মণ্ডল ছাড়িয়ে নিচ্ছে, বা এর নামটা কি করে দেওয়া হলো? এরা চাইছিল যে মুসলিম মেয়ে আর হিন্দু আরএসএস বিজেপির লোক এরা এই ধর্ষণে রেপ এবং মার্ডারে যুক্ত। তাহলে এইরকম একটা ন্যারেটিভ ক্রিয়েট করো, ন্যারেটিভ ক্রিয়েট করে একটা রায়ট লাগিয়ে দাও। তার সাথে এই যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলো আছে, বিশেষ করে টেরোরিস্ট, আমি বলছি রেল লাইনে বিম ফেলে ডিরেল করার যে কোনো মানুষ একটাই শখ, সেটা হচ্ছে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখা যায় তারা হচ্ছে টেরোরিস্ট বা জঙ্গি। এরা জঙ্গি নাশকতার সাথে যুক্ত। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে দরকার পড়লে এনআইএকে, যেহেতু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই ধরনের তদন্তগুলো করে, এখানে ডেফিনেটলি কোনো নাশকতার যোগ ছিল। তাহলে কেন একটা জায়গায় প্রতিবাদ হচ্ছে, এই জায়গায় রেল লাইন ডিরেল করতে হবে কেন? এবং সেই দিন নিজে মেয়েটির বা নাবালিকার বাবা, সে কিন্তু নিজে আইজির সাথে কথা মানে মাইক্রোফোন নিয়ে বলছে যে আপনারা একটু থামুন, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদের ভরসা আছে, তিনি সব রকম পদক্ষেপ নেবেন এবং ভবানী ভবনে আমাদের ডেকেছেন।
তো এইরকম কথা একজন না মানে নির্যাতিতার পরিবার বা তার বাবা সেই শোকের মাঝখানে মানুষকে কেন থামাতে হবে? মানুষ তো তাকে আরো শান্ত করবে। তার মানে কি এই জায়গায় একটা প্ল্যান্ড ওয়েতে উস্কে দেওয়া হয়েছে এবং প্ল্যান্ড ওয়েতে একটা রায়ট করাতে চাইছিল, যেটাকে মুখ্যমন্ত্রী রুখে দিয়েছে। এবং আমি বলছি একদম ডেফিনেটলি কোনো নাশকতার ছক ছিল। এবং এই যে বেলডাঙ্গায় যারা যারা করেছে সিএ বা যে সময় ট্রেন জ্বালিয়ে দেওয়া, এই গাড়ি জ্বালিয়ে দেওয়া, এই জঙ্গি গোষ্ঠীর এখানে যোগ আছে। আপনি যদি ভালো করে দেখেন, রেল লাইনকে ডিরেল করে যারা, তারা টেরোরিস্টের বাইরে অন্য কিছু হতে পারে। এই যে এনকাউন্টার হলো, আমরা দেখছি বামপন্থী একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে যে প্রমাণ লোপাটের জন্য একে মারা হয়েছে, বা এরকম ধরনের একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে। সে তো ওই সোশ্যাল মিডিয়া বিকাশ বাবুর বক্তব্য দেখছিল, বোধহয় একজন মক্কেল কমে গেছে, কারণ এরকম মক্কেল থাকলে তো ওনারই সুবিধা না। উনি তো আবার বামপন্থী, আবার ওদিকে দেবরাজ অদিতির হয়ে লড়াই করে, কখনো জয়ন্ত সিং এর হয়ে লড়াই করে। এটা তো কিছু হয়তো মক্কেল কমে গেল, মক্কেল পাওয়া যেত। এর তো মানে দিনের পর দিন এদের কাজই এই, এরা বিরোধিতা করে। কখনো এই যে এর এনকাউন্টার নিয়ে বিকাশ বাবু বা অন্যান্য বামপন্থী যারা নেতা আছে তারা কথা বলছে, কখনো বলছে ওই মব লিঞ্চিংটা ইন্দ্রজিৎ তাঁতির হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, একদম পুরো চুপচাপ আছে। 19 বছরের যে ছেলে, এই 17 বছরের যে ছেলেটা ফুটবল মাঠে যাকে কুপিয়ে মারা হলো, তাকে নিয়ে কোনো কথা বলছে? শুধুমাত্র এরা দেখেছে যে এই অ্যাকিউজড এখানে হিন্দু ধর্মাবলী, দাও এদেরকে আরএসএস বিজেপি ট্যাগ লাগিয়ে একটা রাইট লাগিয়ে দেয়। আমি বলছি এর সাথে সাথে পরিবার কিন্তু বলেছে না এর মধ্যে কেউ। এই যে যে আরেকটা এক্সাম্পল আমি দিয়ে বলছি যে রেপ অ্যান্ড মার্ডার তো শুধু এখানে হয়েছে তা তো নয়, আরো দুটো হয়েছে। তো ওরা সেখানে কি করছিল? আপনি যদি দিনহাটার ক্ষেত্রে, আমি নামটা বলেও দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, নামগুলো আমি ভুলে গেলাম। এই যে দিনহাটায় 19 বছরের নাবালিকা ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার গৃহশিক্ষক শফিকুল হক। মালদায় ধর্ষণের খুন ধৃত শেখ রবিউল। আচ্ছা, এই দুটোতে আপনাদের অসুবিধা কোথায়? এখানে গিয়ে তো কোনো বামপন্থীরা ঝামেলা করতে দেখছি না, এখানে গিয়ে তো কোনো আন্দোলন নেই, কোনো বিক্ষোভ নেই। আসল কথা হচ্ছে নাম দুটো দেখে আপনারা দেখছেন যে এই রায়ট এখানে লাগিয়ে দাও, যেহেতু এখানে হিন্দুরা করেছে, হিন্দুরা অভিযুক্ত, তাহলে একটা রায়ট বাঁধিয়ে দিয়ে আমরা সেখানে ফায়দা লুটবো, যেহেতু প্রধান বিরোধী দল বা মমতা ব্যানার্জির সাথে এখন মুসলিম ভোটের সাপোর্ট নেই, সেই ভোটটা যাতে পাওয়া যায়। অপরদিকে এই দিনহাটা মালদায় আমরা কেন যাবো না? কারণ এখানে হয়তো ওদের চাচা ভাতিজারা ধরা পড়েছে, সেখানে কিছু বলা যাবে না। এরা তো বেসিক্যালি মুসলিম লীগের আরেকটা পার্ট, এর বাইরে আর কোনো কিছু নেই। বামপন্থীরা যেভাবে নোংরামি করে যাচ্ছে, এবং আমি বলবো এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হচ্ছে। 4 জনের নামে অলরেডি এফআইআর হয়েছে। এই যে উস্কে আজকে যদি এই বলছি শান্তনু মণ্ডল, তাকে বা তার বাড়িতে যদি অ্যাটাক করা হতো, এর দায় কি বিকাশবাবু বা বামপন্থী দল নিত? তাহলে একজন ছেলে যে ধরিয়ে দিচ্ছে অভিযুক্তকে, তাকে আপনি প্রশংসা না করে তাকে তার নামে একটু বদনাম ছড়িয়ে দিচ্ছেন। একটা মব লিঞ্চ যেখানে হয়েছে, এর বাড়িতেও তো হতে পারতো, এর দায়টা কে নেবে? বামপন্থীরা কি এই দায় এড়াতে পারবে? আমি বলবো এদের অ্যারেস্ট করা উচিত, যারা সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার করেছে।